সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। উদ্ভিদ বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি উম্মে সালমা বিনতে সাত্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়, হাজারীবাগ, ঢাকা। বেশ লম্বা ছুটির পর আজ তোমাদের সাথে আবার নতুন করে ক্লাসে জয়েন হলাম। আজ আমি তোমাদের যেটা পড়াবো, তোমাদের পড়াচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রথম অধ্যায় উদ্ভিদ বিজ্ঞানে, সেটা হচ্ছে কোষ ও এর গঠন। এর শিরোনামে যেটা মাইটোকন্ড্রিয়া এবং গোলগি বডি, এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখি মাইটোকন্ড্রিয়াটা কি। মাইটোকন্ড্রিয়া কি দেখো, দুটি পর্দা দ্বারা আবৃত যে সকল গোলাকার, ডিম্বাকার, সুতোর মতো অঙ্গাণু ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে থাকে, সেটাকে আমরা বলতেছি মাইটোকন্ড্রিয়া। আবিষ্কার কে করেছেন দেখো, 1884 সালে বিজ্ঞানী অল্টম্যান তিনি কি করেছেন, মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি প্রথম লক্ষ্য করেন এবং পরবর্তীতে বিজ্ঞানী বেন্দা তিনি 1898 সালে এর নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। উৎপত্তি, আমরা যদি দেখি মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি কোথা থেকে হয়েছে, তাহলে দেখতে পাই যে সাধারণত হয় কি, কোষ আবরণী অথবা এন্ডোপ্লাজমিক জালিকা হতে পারে, নিউক্লিয় আবরণী হতে পারে, এগুলো থেকে কি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হয়। আকৃতি যদি আমরা দেখি, মাইটোকন্ড্রিয়ার আকৃতি বিভিন্ন রকমের হতে পারে, দানাদার হতে পারে, তন্তুময় হতে পারে, গোলাকার হতে পারে, ডিম্বাকারও হতে পারে এবং চাকতির মতোও হতে পারে। এরা দৈর্ঘ্যে হচ্ছে গিয়ে 3 ইউএম থেকে 7 ইউএম পর্যন্ত হয় এবং প্রস্থে 1 থেকে 1.5 পর্যন্ত হতে পারে। আয়তন এবং সংখ্যার দিক থেকে মাইটোকন্ড্রিয়ার আয়তন বিভিন্ন রকমের হতে পারে। বৃত্তাকার যদি মাইটোকন্ড্রিয়া হয়, সেটার ব্যাস হবে 0.2 মাইক্রোমিটার থেকে 2 মাইক্রোমিটার। সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য হতে পারে 40 মাইক্রোমিটার থেকে 70 মাইক্রোমিটার। দণ্ডাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য 9 মাইক্রোমিটার থেকে এবং প্রস্থ হতে পারে 0.5 মাইক্রোমিটার। সাধারণত প্রতি কোষে এর সংখ্যা 200 থেকে 300 এর মতো হতে পারে। যকৃৎ কোষে 1000 বা এর তার ততোধিক থাকতে পারে। গঠনের ক্ষেত্রে যদি আমরা দেখি মাইটোকন্ড্রিয়ার গঠন, তাহলে দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন রকমের অংশ আছে। সেটা হচ্ছে গিয়ে আবরণী, প্রকোষ্ঠ, এটিপি সিনথেসিস ও ইটিসি, মাতৃকা, ডিএনএ এবং রাইবোসোম। আমরা যদি প্রথমে যদি দেখি আবরণীর ক্ষেত্রে আমরা দেখতে পাই কি, দেখো প্রতিটি মাইটোকন্ড্রিয়নের দেহ লিপোপ্রোটিন নির্মিত দ্বি-স্তর বিশিষ্ট একটা ঝিল্লি দিয়ে আবৃত থাকে। এদের বাইরের যে স্তরটা, বাইরের স্তরটা হবে মসৃণ, কিন্তু ভিতরের স্তরটা কেন্দ্রের দিকে অনেক ভাঁজ হয়ে থাকে। ভিতরের মেমব্রেনের এই ভাঁজগুলোকেই বলা হচ্ছে ক্রিস্টি। প্রকোষ্ঠের ক্ষেত্রে দেখো, দুই স্তর বিশিষ্ট ঝিল্লির মাঝখানের যে ফাঁকা যে জায়গাটা থাকে, সেটাকে আমরা বলতেছি বহিস্থ কক্ষ বা আন্তঃমেমব্রেন ফাঁক, এবং ভিতরের যে আবরণটা থাকে বা মেমব্রেনটা থাকে, সেটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ কক্ষ বা ম্যাট্রিক্স। এটিপি সিনথেসিস এবং ইটিসিটা কি দেখো, ক্রিস্টির স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক গোলাকার কিছু বস্তু আমরা দেখতে পাই। এখানে কি হচ্ছে, এই জায়গাতে কি হচ্ছে, এটিপিটা সংশ্লেষিত হয়। সমস্ত ক্রিস্টিব্যাপী অনেক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিসি থাকে। পূর্বে এদের একসাথে আমরা বলতাম অক্সিজোম। এরপরে দেখো তোমরা, সেটা হচ্ছে কি মাতৃকা। মাতৃকায় কি হয় দেখো, মাইটোকন্ড্রিয়ার ভিতরে এক ধরনের তরল পদার্থ থাকে, যাকে ম্যাট্রিক্স বা মাতৃকা বলে। এই মাতৃকা লিপিড বা প্রোটিন দিয়ে তৈরি। এখানে প্রায় 70টিরও বেশি এনজাইম এবং 14টিরও মতো থাকে কি কোএনজাইম থাকে। ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ একটি চক্রাকার দ্বিসূত্রক অণু। এদের সক্রিয় বৈশিষ্ট্যের জন্য আমরা একে মাইটোকন্ড্রিয়াল ডিএনএও বলে থাকি। এবং সর্বশেষে দেখো তোমরা, সেটা হচ্ছে কি রাইবোজোম। রাইবোজোম কি দেখো, মাইটোকন্ড্রিয়াতে এনজাইম গুলো যে থাকে, সেই এনজাইম গুলোকে সংশ্লেষণ করার জন্য রাইবোজোম থাকে। সেটা হচ্ছে গিয়ে 70S রাইবোজোম। 70S রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার সংখ্যার ক্ষেত্রে যদি আমরা দেখি, সাধারণত কোষের জৈবিক কাজের উপরই কি হয়, কোষের মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা নির্ভর করে। উন্নত শ্রেণীর উদ্ভিদ কোষে 100 থেকে 3000 পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। এককোষী শৈবাল, মাইক্রোসেস্টিয়র্স, তারপর হচ্ছে কি পলিটোমেলা এবং আদ্য প্রাণী হচ্ছে মাইক্রোমোনাস, এই ধরনের যে কোষগুলো আছে, তাদের কি হচ্ছে 50,000 পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। উভচর যে প্রাণীগুলো আছে, তাদের হচ্ছে ডিম্বাণুতে আমরা প্রায় মাইটোকন্ড্রিয়ার সংখ্যা পাই 3 লক্ষ, এবং পতঙ্গের ডানা পেশিতে সবচেয়ে বেশি হয় কি মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পাই।
আমরা যদি গঠন দেখি সেটা তো বললাম, সেটা হচ্ছে গিয়ে কি এদের আবরণী থাকবে, প্রকোষ্ঠ থাকবে, এটিপি সিনথেসিস ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এবং রাইবোজোম। এই গঠনগুলো আমরা এখানে দেখতে পাই। মাইটোকন্ড্রিয়ার কাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই বহুমুখী কাজ করে থাকে। ঠিক আছে, এটা কি করে দেখো, শ্বসন কাজে আমরা প্রয়োজনীয় যে বিভিন্ন এনজাইম এবং কোএনজাইম গুলো থাকে সেই কাজটা কি করে মাইটোকন্ড্রিয়াই করে থাকে। এবং গ্লাইকোলাইসিস, শ্বসনের যে গ্লাইকোলাইসিস ধাপ, শুধু এই ধাপটা বাদ দিয়ে বাকি শ্বসনের যে ধাপগুলো আছে সেটা হতে পারে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই সবগুলো কোথায় হবে মাইটোকন্ড্রিয়ার ভিতরেই সম্পন্ন হবে। এরা কি হবে দেখো, কোষে লৌহ এবং স্টেরয়েড জৈব যে সেটা সংশ্লেষ ঘটাবে। কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন এবং নিয়ন্ত্রণ কে করে, মাইটোকন্ড্রিয়া করে থাকে, তাই না? এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হচ্ছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। এছাড়া দেখো নিজস্ব এদের কিছু ডিএনএ এবং আরএনএ থাকে, সেগুলো কি করে মাইটোকন্ড্রিয়াটা উৎপন্ন করে থাকে। এবং স্নেহ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো বিপাকেও হচ্ছে মাইটোকন্ড্রিয়া একটা বড় ভূমিকা পালন করে থাকে। আমরা যদি মাইটোকন্ড্রিয়া যদি রাসায়নিক উপাদান দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে এর যে শুষ্ক ওজন আছে, শুষ্ক ওজনের প্রায় 65 ভাগ থাকবে প্রোটিন, 29 ভাগ থাকবে গ্লিসারলডিহাইড, 4 ভাগ থাকবে কোলেস্টেরল এবং লিপিডের মধ্যে 90% হবে ফসফোলিপিড, বাকি 10% হবে ফ্যাটি অ্যাসিড। এছাড়াও এখানে থাকবে ক্যারোটিনয়েড থাকবে, ভিটামিন ই থাকবে এবং এর সাথে থাকবে কিছু অজৈব পদার্থ। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি হবে লিপোপ্রোটিন যুক্ত, এতে প্রায় 100 ধরনের এনজাইম আমরা পাবো এবং এর সাথে আমরা কিছু কোএনজাইমও পাবো। এই গেল তোমাদের মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আলোচনা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে গোলগি বস্তু। গোলগি বস্তু দেখো, গোলগি বস্তু আমরা কোনটাকে বলছি, এটা হচ্ছে কি ইউক্যারিওটিক কোষের যে সাইটোপ্লাজম থাকে, সেই সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের পাশে কিছু নলাকার হতে পারে, চ্যাপ্টা থলির মতো হতে পারে, অথবা কি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গর্ত বা গহ্বরের মতো কিছু আমরা অঙ্গাণু দেখতে পাই। সেটা হচ্ছে কি একক পর্দা, একটা পর্দা দিয়ে সেটা ঘেরা থাকবে এবং এটা কি করবে বিভিন্ন ধরনের কোষের যে ক্ষরণ কাজগুলো আছে সেই ক্ষরণ কাজে কি করবে নিয়োজিত থাকবে। সেটাকে আমরা বলতেছি গোলগি বডি বা গোলগি বস্তু। এনার আবিষ্কারককে দেখো, ইতালীয় বিজ্ঞানী ক্যামিলো গোলগি 1898 খ্রিস্টাব্দে কি করেছেন, পেঁচার যে স্নায়ু কোষ আছে সেই স্নায়ু কোষের অসমিয়াম অক্সাইড নামক এক ধরনের রঞ্জক পদার্থ প্রয়োগ করেন। প্রয়োগ করে কি করে এই বিশেষ অঙ্গাণুটা উনি দেখতে পান এবং বিজ্ঞানী ক্যামিলো গোলগির নাম অনুসারে এই বস্তুটা, যেহেতু উনি প্রথম এটা দেখতে পান বা আবিষ্কার করেন, সেই জন্য এইটার নাম হয়েছে গোলগি বস্তু বা গোলগি কমপ্লেক্স। আমরা যদি এর কোষের যদি গঠন দেখি গোলগি বস্তু, তাহলে কি হচ্ছে দেখো, বিজ্ঞানী ডাল্টন এবং ফেলিক্স তারা যে বর্ণনা করেছেন সেই হিসেবে গোলগি বস্তুতে আমরা 3টা উপাদান দেখতে পাই। একটা হচ্ছে সিস্টার্নি, ভ্যাকুওল এবং ভেসিকল। আচ্ছা, এই যে গোলগি বডি, সেটা আর একটা নাম আছে, তোমরা কি জানো সেটা? সেটা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। কেন বলছে দেখো, গোলগি বডি কি করে, কোষের কেন্দ্রীয় যে অংশ থাকে সেখান থেকে কি হচ্ছে ঝিল্লিবদ্ধ কিছু বস্তু বা ভেসিকল কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত এগুলো নিয়ে যাচ্ছে। আবার গোলগি বডি থেকে নিঃসৃত পদার্থের সংগ্রহ এবং পরিবহনের ক্ষেত্রেও কি করছে, এটা ভূমিকা রাখছে, পরিবহনে একটা কি ব্যাপক ভূমিকা রাখছে। তাই এই গোলগি বডিকে কি বলা হচ্ছে, কোষের ট্রাফিক পুলিশ। আচ্ছা, এবার আমরা যদি এর বর্ণনা কোষের গঠন সম্পর্কে যদি দেখি, প্রথম যেটা সেটা হচ্ছে কি ল্যামিলি বা সিস্টার্নি বা চ্যাপ্টা, এর আরেকটা নাম হচ্ছে চ্যাপ্টা থলি। সেটা কি দেখো, এগুলো হচ্ছে একক একটা আবরণী দিয়ে বেষ্টিত, লম্বা হতে পারে, চ্যাপ্টা হতে পারে, সরু হতে পারে, কিছু নালিকা। এরা পরপর সেটা হচ্ছে 3 থেকে 20টা হতে পারে সংখ্যায়, সমান্তরাল ভাবে অবস্থান করে। ধারণা করা হচ্ছে মসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে সেখান থেকেই হচ্ছে কি এই সিস্টার্নিটার উৎপত্তি হচ্ছে। এদের আবরণীতে কোনো রকমের রাইবোজোম দানা দেখা যাবে না। এদের সহজেই হচ্ছে কি অসমিয়াম টেট্রাঅক্সাইড দিয়ে যদি আমরা রঞ্জিত করতে পারবো। এর আবরণী 60 থেকে 70 অ্যাংস্ট্রম চওড়া হয় এবং এর আবরণের মধ্যকার যে নালিকাটা সেটা হতে পারে 60 থেকে 90 অ্যাংস্ট্রম এবং ল্যামিলির প্রতিটি থলির মধ্যে যে ব্যবধানটা থাকবে সেটা হবে 200 থেকে 300 অ্যাংস্ট্রম। এরা একসঙ্গে অনেকগুলো কি হচ্ছে, অনেকটা বাঁকানো অবস্থায় এগুলো কি করবে, কোষের মধ্যে অবস্থান করবে। এর পরের যে অংশটা গঠনের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হচ্ছে মাইক্রোভেসিকল। সেটা কি দেখো, সিস্টার্নির পরিধির দিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গোলাকার থলি মতো বস্তু আমরা দেখতে পাই, তাদেরকে আমরা বলতেছি ভেসিকল। এরা কি করছে, অত্যন্ত ক্ষুদ্র, সেটা হতে পারে 30 থেকে 40 অ্যাংস্ট্রম। এগুলো দেখতে অনেকটা গোলাকার এবং এরা এককভাবেও থাকতে পারে আবার দলবদ্ধ ভাবেও থাকতে পারে। নেক্সট যেটা সেটা হচ্ছে ভ্যাকুওল বা বড় গহ্বর। এটা কি দেখো, এই বড় গহ্বর, এরা হচ্ছে বড় একটা ধরনের গহ্বর বিশেষ এবং গোলগি সিস্টার্নির কাছাকাছি থাকে। সিস্টার্নির প্রাচীর চওড়া হয়ে ভ্যাকুওলের সৃষ্টি হচ্ছে। গোলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমীয় অংশে
অন্য কোনো অঙ্গাণু থাকে না, তাই এই অঞ্চলকে একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে জোন অফ এক্সক্লুশন। আমরা যদি রাসায়নিক উপাদান দেখি গোলগি বডি, তাহলে কি দেখো, গোলগি বস্তুর ঝিল্লিটা হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা নির্মিত, এবং এই লিপিডের মধ্যে থাকবে কি কি থাকবে দেখো, লেসিথিন এবং সেফালিন জাতীয় ফসফোলিপিড। এছাড়াও এখানে আমরা পাবো ক্যারোটিনয়েডস পাবো, ফ্যাটি অ্যাসিড পাবো, এবং ভিটামিন সিও আমরা কিছু পরিমাণে এখানে পাবো। এবং গোলগি বস্তুটা হবে পুরোটাই হবে কি এনজাইম দ্বারা পরিপূর্ণ থাকবে। আমরা গোলগি বডির কাজের ক্ষেত্রে যদি দেখি, এটা কি হচ্ছে খাদ্যদ্রব্যের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করবে। এখানে নানা প্রকার সংশ্লেষিত যে বস্তুগুলো আছে সেটা কি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে সাহায্য করে, যে কারণে আমরা এটাকে কি বলি, ট্রাফিক পুলিশও বলে থাকি, তাই না? এরপর দেখো উদ্বোধক বা হরমোন নিঃসরণেও এটা কি করবে, একটা বড় ভূমিকা রাখবে। উদ্ভিদ কোষ প্রাচীরের গঠনে এটা একটা সক্রিয় ভূমিকা নেবে, বিভিন্ন বিপাকীয় কাজে সহযোগিতা করবে, কিছু খাদ্যপ্রাণ বা ভিটামিন তৈরিতে এটি সাহায্য করবে, এবং অপরিণত যে শুক্র কীট আছে সেটার অ্যাক্রোজোম গঠনে এটা একটা বড় ভূমিকা রাখবে, লাইসোজোম গঠনে এটি সাহায্য করবে। এছাড়া বহু শর্করা বা পলিস্যাকারাইড জাতীয় যে ইয়াগুলো আছে সেগুলো সংশ্লেষ এবং ক্ষরণে কি করবে, এটা একটা বড় ভূমিকা রাখবে। ফসফোলিপিড শোষণেও এটি কি করবে, অংশ নিবে, এবং নিউরোসিক্রেশনে এটা কি করবে, একটা ভালো ভূমিকা রাখবে। ডিকটিওজোম, ডিকটিওজোম কি তোমরা জানো? দেখো উদ্ভিদ কোষের যে গোলজি বস্তুটা থাকে সেটাকে আমরা বলতেছি ডিকটিওজোম। এরা কি হচ্ছে দেখো, 2 থেকে 7টি চ্যাপ্টা চাকতির মতো হবে, এবং একক পর্দা দ্বারা কি হবে, এদের সিস্টার্নিটা তৈরি হবে। সিস্টার্নিটা এখানে আলাদা থাকবে, তবে একসঙ্গে কি করবে, গোলগি বডির যে কাজটা সেটা এটা করবে। সিস্টার্নিয়ার বাইরের দিকটা অনেকগুলো নালীর জালক হিসেবে তৈরি করবে, এবং ক্ষরণ বস্তু এটার কি হবে, সিস্টার্নির বাইরের দিক থেকে তৈরি যে যে জিনিসগুলো তৈরি হবে সেটা কি হবে, থলির ভিতর এসে জমা হবে। থলিগুলো হবে কি বিচ্ছিন্ন হয়ে হয়ে কি করবে, ক্ষরণ করবে, এবং ডিকটিওজোম কোষের কি করবে, ক্ষরণে এটি অংশ নিবে, এবং কোষ প্রাচীর তৈরি করার জন্য যে প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কি করবে, এটি কি করবে, সরবরাহ করবে। এই হচ্ছে গিয়ে গোলগি বডি সম্পর্কে তোমাদের আলোচনা। আশা করি তোমরা ক্লাস লেকচারটা ভালোভাবে বুঝতে পেরেছো। বাসায় তোমরা কি করবে, ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তার সাথে বর্ণনাগুলো শিখবে, এবং হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া এবং গোলগি বডি সম্পর্কে যা যা আছে বইয়ে কাজ এবং এর যে বর্ণনাটা, সেগুলো খুব ভালোভাবে আশা করি তোমরা চর্চা করবে বাসায়। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।